সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর রেজা খান। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি কোন দিক দিয়ে পাখি দিয়ে শুরু করবো? পাখি দিয়ে শুরু আপনি যে কোনো বিষয় দিয়ে বন্ধ প্রাণী শুরু করে দেবেন। এই যে আপনি মানে আপনার বাড়িও করেছিলেন আপনি বোটানিক্যাল গার্ডেন এবং আমাদের চিড়িয়াখানার পাশে, যে পাখিকে ভালোবেসে পাখি সবসময় দেখার জন্য। তো এখন আপনি মধ্যপ্রাচ্যে চলে যাওয়ার পর প্রায় আসেন, আসার পর এখন আপনি কি দেখেন? মানে আমি মূলত বাংলাদেশের বন্যপ্রাণী বা প্রকৃতি দেখার কোনো শুরু এবং শেষ কোনোটাই নাই। এর মূল কারণ হলো ব্রিটিশ আমলে বা তারও আগে যখন এইসব অঞ্চলে প্রকৃতি নিয়ে কাজ হয়েছে, তখনকার বেঙ্গল সেটা সবসময় একটা অ্যান্টি অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে কাজ করেছে, বিদ্রোহী ভাব ছিল সবসময়, যেটা হয়তো এখনো বজায় আছে। যে কারণে এই অঞ্চল থেকে বেশিরভাগ পাখি এবং অন্যান্য বন্য প্রাণী যেগুলো আছে সেগুলো কিন্তু রেকর্ডেড নাই। ফোনাও ব্রিটিশ ইন্ডিয়া সিরিজ যেগুলো 1800-এর শেষের দিকে 1900-এর মাঝামাঝি পর্যন্ত প্রথম দিক পর্যন্ত বেরিয়েছে, খুব অল্প রেকর্ড আছে বাংলাদেশে। যেমন বাংলাদেশের রংপুর, ফরিদপুর, সুন্দরবন, হিল ট্র্যাক্স বা চিটাগাং, এই কয়েকটা ডিস্ট্রিক্টের নাম কোনো পাখি প্রজাপতি বা অন্যান্য পোকামাকড়ের বেলায় মেনশন করা আছে। কাজে আমি মনে করি যখনই আমি দেশে আসি না কেন, যে কয়টা দিন দেশে ব্যয় করি, প্রতিটা দিনই আমার জন্য খুব মূল্যবান। এবং বিশেষ করে আমি যদি বনে জঙ্গলে, এমনকি বোটানিক্যাল গার্ডেনেও যেতে পারি, যেটা বোটানিক্যাল গার্ডেনের জায়গা থেকে আমি আসতে চাই যে যে বোটানিক্যাল গার্ডেনকে আপনি দেখেছিলেন, সেখানে যে পাখির সমাবেশই বলবো জি ছিল, এখন কি সেই মুখরতা কমে গিয়েছে? বোটানিক্যাল গার্ডেনের চারিত্রিক বৈশিষ্ট্যের দারুণ পরিবর্তন হয়েছে দুই দিক থেকে। একটা যেরকম নেগেটিভ, আর একটা সেরকম আবার পজিটিভ। যেমন 80-র দশকে যখন এটা শুরু হয়, তখন এখানে প্রাকৃতিক গাছপালা ছিল, ঝোপঝাড় ছিল, যেটা একটা খণ্ড শালবন বা খণ্ড বন বলা যেতে পারে, যেটা সাভার, ধামরাই, এই বেল্টে, আমি আমার বাড়ি ধামরাইতে, মানুষ হয়েছে মানিকগঞ্জে, এই বেল্টের যে গাছপালাগুলো ছিল প্রাকৃতিক, সাভার বিশেষ করে, সেই ধরনের গাছপালা এখানে ছিল। তো যখন পরিকল্পনা ম্যাচিউরড হতে শুরু করলো বোটানিক্যাল গার্ডেনে, তখন তারা দেশীয় ওই জায়গাগুলোকে আমূল পরিবর্তন করে বিদেশি গাছপালা নিয়ে এসে বা গাছের বাগান তৈরি করলেন। এখানে যে প্রাকৃতিক বন ছিল সেটা সম্পূর্ণ হারিয়ে গেল। কাজে সেই বনে যেসব প্রাণীরা বাস করত তারা এখন ভার্চুয়ালি নাই। যেমন এখানে তখন বানর প্রচুর পরিমাণে ছিল, শিয়াল, বাগডাস, খাটাস, বেজি, তারপরে পাখির মধ্যে ওই কুড়া বল যে পাখিগুলো, ইগল, বড় ইগল যেগুলো ছিল, সেগুলো এখানে রেগুলার বাসা করতো। এখানে কয়েকটা আম গাছ ছিল, সেখানে তারা বাসা করতো, তাল গাছের উপরে বাসা করতো। তো ওই গুণগত অনেক পরিবর্তন হয়েছে। আর বোটানিক্যাল গার্ডেন নতুন করে নতুন বন বা বাগান সৃজন করার ফলে কিন্তু আবার কিছু পাখি আকৃষ্ট হয়েছে। স্তন্যপায়ীদের সংখ্যা কমে গেছে, সরীসৃপ, উভচর প্রাণী যেমন ব্যাঙ, সাপ, এগুলোর সংখ্যা কমে গেছে। প্রজাতির দিক থেকে আমি বলছি, প্রজাতির দিক থেকে কমে গেছে। কিন্তু যেমন গুই সাপের সংখ্যা অনেক বেড়ে গেছে, কোনো ব্যাঙ, তারপরে আমাদের কোলা ব্যাঙ, এগুলোর সংখ্যা বেড়ে গেছে। কিন্তু অন্যান্য ছোট ছোট যেগুলো বন কেন্দ্রিক যেসব প্রাণী ছিল, ঝোপঝাড় কেন্দ্রিক যেগুলো ছিল, তাদের সংখ্যা অত্যন্ত কমে গেছে। তারপরেও বাংলাদেশে এই মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যান এটা বাংলাদেশে পাখি দেখার জন্য একটা প্রকৃষ্ট জায়গা এখনো। কারণ যেহেতু চারদিকে শহর এবং গাড়ি ঘোড়া, আর চিড়িয়াখানা প্লাস এই বোটানিক্যাল গার্ডেন দুটো মিলিয়ে যদি আমরা ধরি, তাহলে প্রায় 1.5-2 স্কোয়ার কিলোমিটার জায়গায় এই যে সবুজের সমারোহ এবং পানি আছে, ঝিল আছে, গাছপালা আছে। এখানে ধরেন আপনার 150 থেকে 200 প্রজাতির গাছপালা আছে। আমাদের প্রায় 200 থেকে 250 প্রজাতি পর্যন্ত পাখি এখানে রেকর্ডেড হয়েছে। আগে তো মিরপুর, আপনারা জানেন যে ঢাকা চিড়িয়াখানার যে লেক আছে, সেখানে প্রচুর পরিমাণে শীতকালে পাখিরা আসতো। এখন যদিও সেটা আসে না, এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিছুটা আসে, যেহেতু আশপাশের জলাভূমি নষ্ট হয়ে গেছে, যেখানে তারা খাবার খেতে এবং রাতের বেলা এসে, দিনের বেলা সব ভোরবেলা এসে তারা এখানে আশ্রয় নিত। এখনো জাহাঙ্গীরনগরে তাই আসে, ভোরবেলা আসে, কিন্তু সংখ্যা কম। এবং প্রজাতির মধ্যে সরালি, ছোট সরালি, বড় সরালি, আর হয়তো 2-1টা প্রজাতির হাঁস কখনো আসে। কিন্তু অন্যান্য যেসব প্রজাতির আগে আসতো, যেমন ঢাকা চিড়িয়াখানাতে 80-র দশকে, 90-এর প্রথম দিকে বেশ কিছু বিরল প্রজাতির হাঁস দেখা গিয়েছিল, সেগুলো আর এখন দেখা যায় না, যেটা হয়তো টাঙ্গুয়ার আর হাওড়ে গেলে হয়তো এখনো কখনো দেখা যেতে পারে। কাজে আমি মনে করি যে বোটানিক্যাল গার্ডেন, ঢাকা জু, দুটো মিলিয়ে পাখি দেখার জন্য অত্যন্ত ভালো জায়গা। বোটানিক্যাল গার্ডেনের পাশাপাশি আমি একটু শহরের কথা বলতে চাই। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। এই ঢাকা শহরে আপনি সেই সময় আপনি যখন শিক্ষক ছিলেন, তখন কিন্তু শুধু বোটানিক্যাল গার্ডেন কেন, পুরো শহরেই অনেক পাখি ছিল।
হ্যাঁ, সেই জায়গা থেকে যদি আপনার স্মৃতি থেকেই বলেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের ছাত্র, সেখানে ঢুকেছিলাম 68-তে, বেরিয়ে আসি 71-এ। আর তার আগে ছিলাম নটরডেম কলেজে 66 থেকে 68 পর্যন্ত। তো আমার বোনের বাড়ি ছিল আজিমপুরে, বোনের বাড়ি থেকে আমি মানুষ হয়েছি। তো আমি হেঁটে নটরডেম কলেজ পর্যন্ত যেতাম। এই হাঁটাটা শিখিয়েছিলেন আমার গুরু অধ্যাপক দ্বিজেন শর্মা। তিনি নটরডেম কলেজের বটনি বায়োলজি টিচার ছিলেন, বটনি পড়াতেন আমাদেরকে। তো স্যার বেবি আইসক্রিম থেকে আমাদেরকে হাঁটাতে হাঁটাতে নিয়ে যেতেন নটরডেম কলেজ পর্যন্ত এবং বলতেন রাস্তার দুই ধারে কি গাছপালা আছে, তাদের নাম উনি বলে দিতেন এবং কখন তাদের ফুল হয়, ফল হয়। তো সেগুলো আমি মোটামুটি একটু অ্যাডভান্স ছাত্র হিসেবে হয়তো লিখে রাখতাম, বাকিরা মজা করতো আর কি, যোগ করে সারাটা পথ কাটিয়ে দিত। পরে দেখা যেত পরীক্ষার সময় ওইটাই এসেছে যে ওই বেবি আইসক্রিম থেকে নটরডেম পর্যন্ত কি কি গাছপালা দেখা যায়, আজিমপুর থেকে নটরডেম পর্যন্ত কি কি গাছপালা দেখা যায়, ফুলের নাম ওগুলো বলতে হতো। পাখি। তো খুব ঝোঁক ছিল এবং স্যারের সাথে আমরা তখন প্রচুর ঘুরে বেড়াতাম ওই এলাকাতে, শহরে। মজার ব্যাপার হলো ওই 66-68-র দিকে ঢাকার যে কার্জন হল, এখানে যে ছোট্ট বোটানিক্যাল গার্ডেন, এখন তো অনেক দালান হয়েছে, তখন দালানের সংখ্যা এখনকার 1/4 ছিল। তো প্রচুর ঝোপঝাড় ছিল ফিজিক্স বিল্ডিং এর পিছনে, জিওলজি বিল্ডিং এর পিছনে এবং জুলজি, এই তিনটার মাঝখানে যে জায়গাটা, এখানে বিশাল বড় একটা ঝোপ ছিল, শিয়াল পর্যন্ত থাকতো এখানে। এখানে যে পরিযায়ী পাখি আমরা দেখেছি, আজ সেগুলো দেখার জন্য আমাদেরকে বনে জঙ্গলে যেতে হয়। এখানে নীল টুনি যেটা বা পার্পল সানবার্ড, কেউ কেউ বেগুনি টুনিও বলে একে, তো এই পাখিটাই আমরা এই কার্জন হল ক্যাম্পাসে তখন দেখতাম, ভালো পরিমাণে ছিল। আরও টুনটুনির মতো বনে পাওয়া যায় এই ধরনের অ্যাশি রেন বার্বলার বলে একটা পাখি ছিল, সেটা আমরা এখানে দেখেছি। উত্তরবঙ্গ নিশ্চয় আপনি ঘুরে বেড়ান বিভিন্ন সময়, এসে হয়তো একাধিকবারই যাওয়া পড়েছে এর মধ্যে। আমার উত্তরবঙ্গের সাথে একটু বিশেষ সম্পর্ক আছে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে চাকরি নিয়েছিলাম 73 সালের ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত। কাজেই নারীর টান, ক্যাম্পাস, হ্যাঁ কিছুটা তো নারীর টান রয়ে গেছে। আর উত্তরবঙ্গের যে ভৌগোলিক গঠন, মাটির গঠন এবং প্রকৃতি যেটা, সেটা কিন্তু বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে সম্পূর্ণভাবে আলাদা। এখানে চড়াই পাহাড় নাই, কিন্তু চড়াই উৎরাই যথেষ্ট আছে এবং গাছপালাও আগে অনেক প্রচুর পরিমাণে ছিল, এখন বাড়িঘর হয়ে যাতে সেগুলোর সংখ্যা কমে গেছে। কিন্তু পাখির যে মুভমেন্ট হয় বিশ্বব্যাপী, মানে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের উপর দিয়ে পাখিগুলো যে হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণের দিকে যায়, তার অনেকটা অংশ কিন্তু এই উত্তরবঙ্গের উপর দিয়ে তারা যায়। আর উত্তরবঙ্গের নিজস্ব কিছু প্রজাতি আছে, যেহেতু বিলবাওয়ার একসময় তো প্রচুর ছিল, এখন কমে গেছে। পদ্মা এবং তার অববাহিকার যে অঞ্চলগুলো এবং তার নদী, শাখা নদী যেগুলো ছিল, সেগুলো, তার চর অঞ্চল, এগুলো খুবই প্রসিদ্ধ ছিল। আমি 73-এ যখন, তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনেকেই যেতেন পাখি শিকারের জন্য। এখনো চুরি করে হলেও এই দিক সেদিক লোকজনরা যায়, শুনেছি এটা, যে সিরাজগঞ্জের আশেপাশে বা সেই দিকে যায়, মানে চরগুলোতে পাখি শিকারের জন্য, যদিও আইন এটা নিষিদ্ধ আছে, তারপরেও যমুনার চরে বা পদ্মার চরে এখনো লোকজন শিকার করতে যায় মাঝে মধ্যে। তো এখানে শীতের সবচেয়ে বড় দল হাঁসের দল, মানে আমাদের যদি হাওর অঞ্চল বাদ দেয় এবং মোহনা, তারপরের যে বড় দল, সেগুলো কিন্তু যমুনা এবং পদ্মার চর অঞ্চলেই আসে। এবং অনেক বিরল পাখি, বিশেষ করে গাংচিল জাতীয়, টার্ন জাতীয় যে পাখিগুলো আছে, তারা বেশিরভাগই পরিযায়ী আমাদের দেশে। 3-4টা প্রজাতি এখানে প্রজনন করে। তার একটি সম্ভবত রাজশাহীর পদ্মার চর যেখানে আছে, বা চাঁপাইনবাবগঞ্জের পাশের যে নদী আছে, মহানন্দা নদী, তার যে চর অঞ্চল আছে, বা উত্তরবঙ্গ তেঁতুলিয়া পঞ্চগড় যে এলাকাতে, এখানে একটা পাখির কথা না বললেই নয়, সেটা হলো শেখ ফরিদ বা ব্ল্যাক ফ্র্যাঙ্কলিন বলে একটা পাখি। এখনো পর্যন্ত আমি 88 সালে এটা প্রথম পাই, তারপর থেকে শুধু তেঁতুলিয়াতেই আছে এবং সামান্য 3-4 কিলোমিটার জায়গার মধ্যে, ওই অতটুকু জায়গার মধ্যে, কেন পাশেই হলো ভারতীয় এলাকা, সেখানে চা বাগান আছে, আমাদের দেশেও চা বাগান আছে, কাজে ওদের জন্য তো কোনো বাউন্ডারি নেই, ওরা যে কোনো সময় আসতে যেতে পারে। আর মজার ব্যাপার হলো, আজ থেকে ধরেন 10 বছর আগেও এখানে চা বাগান ছিল না তেঁতুলিয়াতে, এবং মানে ঠিক প্রতি জমি ছিল বেশি, ওরা আখের চাষ করতো আর সারা বছর খালি পড়ে থাকতো, বর্ষায় হতো ধান চাষ করতো। কাজে পাখি এবং অন্যান্য, বিশেষ করে শসক, যেটাকে বেশিরভাগ লোকই ভুল করে খরগোশ বলে থাকেন, বাংলাদেশের প্রজাতিকে আসলে বাংলায় বলা উচিত হলো শসক বা হেয়ার, HARE, আর র্যাবিট হলো খরগোশ। কিন্তু আমাদের খরগোশ নাই, আমাদের আছে শসক। তো শসকের প্রজাতি এখানে প্রচুর ভালো দেখা যেত সংখ্যায়, এবং পাখিরাও বেশ ছিল, বিশেষ করে শেখ ফরিদ, যেটাকে স্থানীয় লোকজনরা বলে পান, বিড়ি, সিগারেট, কারণ ওর যে ডাকটা পুরুষের, সেটা ওই রিদিমটা ওই রকম। আর সুন্দরবনের কথা যদি বলেন? সুন্দরবনে আমি প্রায়ই যাই, বছরে 1-2বার আমার যাওয়া হয়। কারণ বাংলাদেশের যদি বলা হয় যে সঠিকভাবে এখনো কোনো বনাঞ্চল প্রাকৃতিকভাবেই বেঁচে আছে, সেটা হলো একমাত্র সুন্দরবন।
এবং বিশ্বের আমরা সবাই জানি বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট বা সুন্দরবন বলতে বাংলাদেশের ৬,০০০ বর্গ কিলোমিটার, পশ্চিমবঙ্গের ভারতের ৪,০০০ বর্গ কিলোমিটার, এই ১০,০০০ বর্গ কিলোমিটারকে বলা হয় সবচেয়ে বড় ম্যানগ্রোভ। আর যদি ভারতের অংশ বাদও দেই তারপরেও বাংলাদেশের যে সুন্দরবন সেটা হলো বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ। আরও সবচেয়ে যে জিনিসটাকে আমরা কেউই কখনো গুরুত্ব হয়তো দেওয়ার আমাদের সুযোগ হয় না, বাঘ ছাড়া আর কারো কথাই আমাদের বোধহয় মনে থাকে না, সেটা হলো একমাত্র পৃথিবীর সুন্দরবন মানে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সুন্দরবনই একমাত্র জায়গা যেখানে ৩০০-র বেশি ফুল সহ গাছের প্রজাতি পাওয়া যায়। যেমন আপনি যদি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যান বা আমেরিকার কোস্টাল বেল্টে যান, সেখানে একটা বা দুটো প্রজাতি গাছ পাওয়া যায়, অথচ আমাদের আছে ৩০০ প্রজাতির উপরে। এই জিনিসটা কিন্তু হাইলাইটেড আমাদের এখানে হয় না। বাঘের কথা বলতে গিয়ে বললাম যে বাকি সবগুলো পাখির অনেকগুলো প্রজাতি, ২৫০ থেকে ৩০০ প্রজাতির পাখি এখানে আছে। সরীসৃপের প্রায় ৩০-৪০টা প্রজাতি আছে, উভচরের আছে, স্তন্যপায়ী তো অনেক কয়টা প্রজাতি এখানে আছে। কাজে বন হিসাবে সুন্দরবনটা অনেকাংশেই বেঁচে গেছে এই জন্যই যে ব্রিটিশ যে ১৮৬০-এর দশকে যে বন কাটা শুরু করেছিল বা তাদের কথায় বন ব্যবস্থাপনা, মানে ব্রিটিশের আমলে বন ব্যবস্থাপনা মানেই ছিল যে এমনভাবে ব্যবস্থাপনা করো যাতে ভালো গাছগুলো আমাদের কাঠের জন্য আমাদের জাহাজ, রেলওয়ে লাইন বা বিলেতের বিভিন্ন জায়গাকে সাজানোর জন্য সেগুলোকে নিয়ে যাওয়া যায়, রাস্তাঘাট, ট্রেন লাইন, জাহাজ চলাচল। সেই আমলে কয়লা বিদ্যুৎ কেন্দ্র করতে যে সুন্দরবন কিরকম কি অবস্থা যাবে? আমি প্রথম দিকে যখন এটা নিয়ে আলাপ হয় তখন আমি বলেছিলাম যে এটা মানে একজন যদি সাধারণ মানুষ হিসেবে বলি, যে কোনো জিনিস সুন্দরবনের বর্তমান অবস্থাটাকে পরিবর্তিত করবে সেটা সুন্দরবনের জন্য ক্ষতিকারক। সেটা এখন কয়লা বিদ্যুৎ কেন্দ্র হোক, আপনি ওকে ভিতর দিয়ে জাহাজ চলাচল করুন, অতিমাত্রায় পর্যটক নিয়ে যান, পর্যটক যদি লঞ্চ থেকে বর্জ্য পড়ুক, সব কিছুই সুন্দরবনের জন্য ক্ষতিকারক। কিন্তু আমি মানে আমাদের দেশের একজন নগণ্য নাগরিক হিসাবে মনে করি যে আমাদের যদি কোনো কিছুকে বাঁচিয়ে রাখা যায় বাংলাদেশে, সেটা হলো সুন্দরবন, যেটাকে বহুকাল ধরে পৃথিবীর কাছে আমরা বিক্রি করতে পারবো। সুন্দরবন বিক্রি করা মানে সুন্দরবনে কোনো গাছ পানি কিচ্ছু বিক্রি করা না, আইডিয়াটা বিক্রি করা যে সুন্দরবনে এই এই জিনিস আছে যেটা পৃথিবীর কোথাও নাই, আসো এটা দেখে যাও। যেমন আমি বলতে বাধ্য হচ্ছি যে আমাদের যে শালবন যেটা ছিল সেটা কিন্তু নেই এখন, যেটা এটা হলো বন বিভাগের লাগানো কিছু শাল গাছ আছে, মানে অরিজিনাল শাল কাঠ বলে এখন আর কোনো জিনিস নেই। তেমনি মিশ্র চির শাল বনের মধ্যে ইউক্যালিপটাস, আকাশমণি এগুলো ঢুকে পড়েছে। সেটা তো বন বিভাগে যথেচ্ছাচার করেছে, তাদের যেখানে খুশি কি কারণে হয়েছে। আপনি মৎস্য বিভাগে গেলেও দেখবেন তেলাপিয়া মাগুর নিয়ে এসেছে, যেখানে আমাদের ওর সমকক্ষ কই মাছ রয়ে গেছে, আমাদের দেশি মাগুর মাছ রয়ে গেছে, যার ভ্যালু অনেক বেশি বায়োলজিক্যালি বা ভিটামিনস মিনারেলসের দিক থেকেও। তো সেটা তো হয়নি। কিন্তু আমাদের দেশে কিন্তু মিশ্র চির সবুজ বন বা চির সবুজ বন বলতে সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের যে বন ছিল সেটা কিন্তু ব্রিটিশ যে ওই যে 1880s-এর দিকে 60s-এর দিকে শুরু করেছিল গাছ কাটা, সেটা এখন ইদানিং বন্ধ আছে অফিসিয়ালি, কিন্তু আনঅফিসিয়ালি কিন্তু গাছ কাটা কুঠারের আঘাত বা মেশিন আছে। আমরা বিরতিতে যাব, ফিরে এসে আপনার কাছে জানতে চাই যে পাখির প্রসঙ্গে একটু জানতে চাই যে পাখিদের যে চলাচল, আমরা অতিথি পাখির এই ধারণার সাথে মানে আমি মনে করি যে পরিযায়ী পাখি বলা যেতে পারে। সেই জায়গাতে পাখিরা এই যে কাঠ ডাকে মানে এই হিমালয়ের পিছনে চলে যাচ্ছে, আবার কাঠ ডাকে চলে আসছে, এই বিষয়গুলো নিয়ে রহস্য নিয়ে একটু কথা বলতে চাই। আসলে বাংলাদেশে বা পৃথিবীর কোথাওই অতিথি পাখি বলে কোনো প্রাণী, পাখি বা অন্য কোনো প্রাণী নেই। এটা আমাদের সৃষ্ট একটা শব্দ, এটা কোনো দেশেই গেস্ট না। মূলত আমাদের দেশে যে 566 থেকে 700 প্রজাতির পাখি পাওয়া যায় বা যেতে পারে, তার প্রায় অর্ধেকের মতো পাখি পরিযায়ী। তো পরিযায়ী বলতে যেহেতু শীতের সময় পাখিদের সংখ্যা আমাদের দেশে বেশি দেখা যায় এবং মূলত হাঁস বা ওই জলচরী পাখি যেগুলো আমাদের দেশের লোকজনরা বা গত 100,000 বছর থেকে শিকার করে আসছেন, সেটাকেই লোকজনে ধরে নেয় যে শীতের অতিথি পাখি হিসেবে, যেহেতু একটা নির্দিষ্ট সময়ে তারা এটা দেখেন। কিন্তু আমি প্রায় 80-র দশক থেকে বলে আসছি যে বাংলাদেশে শুধু শীতকালে নয়, বসন্ত কালেও প্রচুর পরিমাণে পাখি আসে এবং গ্রীষ্মেও আছে কিছুটা পাখি। যেমন কিছু পাখি আছে এখন আমাদের দেশে এসে তারা প্রজনন করবে। এর মধ্যে পিটাক বলে একটা গ্রুপ আছে, সেটা মাটিতে লাফিয়ে লাফিয়ে চলে এবং গাছের উপরে বাসা করে। সেই পাখিগুলো শুধু আসেই এই গ্রীষ্মের সময়, আম কাঁঠালের সময় আসে এবং তারা আবার গ্রীষ্মের পরে চলে যায়। এটাও পরিযায়ী। এটার সুমচা, বাংলা নাম হলো সুমচা। তো এই পাখিটা, এদের 3-4টা প্রজাতি আছে,
একটা আছে সুন্দরবনে, আর বাকিগুলো অন্যান্য জায়গাতে পাওয়া যায়। তারা প্রজনন করার জন্য আমাদের দেশে আসে, আবার ঠিক এই যে যেমন এখন প্রায় চলে গেছে, আগস্ট মাসের মধ্যে তারা চলে যাবে সবাই। তো কাজে শুধু শীতে নয়, সারা বছরই আসে। এবং ঢাকা শহরে আপনাদের এই যে অফিস, আমি যদি শীতকালে 1 ঘন্টা বসে থাকি আমি বলে দিতে পারবো যে এই অফিসের পাশে কোনো শীতের পাখি আছে কিনা। এখানে আসে কসাই পাখি বলে, বাদাবি কসাই পাখি বলে একটা পাখি আছে, খঞ্জন পাখি বলে পাখি আছে, যেটা আপনাদের যে কোনো ছাদের উপরে ঘুরে বেড়াতে পারে, বা পাশে যদি কোনো গলি থাকে, সেখানে কোনো গাছ থাকে, পোকা থাকে, সেখানে ওই কসাই পাখি পোকা ধরে খেতে পারে। তো সেই পাখিগুলো যাদের সংখ্যা যদি 300 প্রজাতি হয়, তাহলে 300-এর মধ্যে 250টি হবে এই ছোট ছোট বাদামি রঙের পাখি, যেগুলো সাধারণত কারো চোখে পড়ে না, বিজ্ঞানীরা ছাড়া বা পাখি যারা দেখেন তারা ছাড়া এগুলো কেউ দেখলে হয়তো ওই চড়ুই, শালিক এরকম ভেবে ফেলি আর কি, বা টুনটুনি এই হিসাবে চলে যায় আর কি। তো সেই জন্য এখন প্রশ্ন হবে যে একদল পাখি প্রতি বছর কেন টাঙ্গুয়ার হাওরে আসে, বা বোটানিক্যাল গার্ডেনে আসে, অথবা চরকুকরি বকরিতে আসে, অথবা সেন্ট মার্টিন দ্বীপে আসে, কেন ওই নির্দিষ্ট জায়গাটাতে আসে? প্রথম পাখিদের মগজের মধ্যে একটা অংশ আছে যেখানে ম্যাগনেটিক ফিল্ড বিশ্বের যেটা আছে সেটাকে কাজ করে। সেটা পাখিরা যখন বড় হয়, সে জীবনে প্রথমবার সে যখন বাসা থেকে বড় হয়েছে, মা বাবার সাথে ছাড়াও তারা একাই কিন্তু যদি বাংলাদেশে আসার কথা থাকে বাংলাদেশে চলে আসবে, যেহেতু জেনেটিক্যালি তাদের ওই মেকআপটা দেওয়া আছে মগজের মধ্যে, যে তারা ওই কোন ম্যাগনেটিক ফিল্ডটাকে ফলো করবে ওয়ার্ল্ডে। যে কারণে তাদের পথ ভুল খুব কম হয়, যদি না চলার পথে কোনো ঝড় ঝঞ্ঝা বা মানে কোনো কিছু বিপদ, প্রাকৃতিক দুর্যোগ না ঘটে, তাহলে কিন্তু তারা একই জায়গায় যাবে। আমাদের দেশে রাডারের একটা সংযোগ তাদের মধ্যে রয়ে গেছে। তারপরে তারা স্টারের প্লেসমেন্ট জানে, স্টার রাত্রিবেলা যেসব পাখিরা চলাচল করে, বিশেষ করে ঈগল জাতীয় পাখি, তারাকে চেনে। হ্যাঁ, তারা ওই লোকেশন ঠিক করে আসতে পারে তারা মূলত। আর দিনের বেলায় তারা অনেকেই ল্যান্ডমার্ক, প্রথম যখন আসে তাদের মগজের মধ্যে ওই ল্যান্ডমার্কটা আবার বসে যায়। কাজেই তারা যখন ফিরে যাবে তাদের অলমোস্ট উইদাউট এনি মিস্টেক চলে যেতে পারে। কখন আসতে হবে সেটা কি তারা এটাকে আমরা বলি একটা ট্রিগারিং মেকানিজম, মানে সবকিছু করার জন্য একটা ঝাঁকুনি দিতে হয়। যখন আমাদের দেশে শীতকালে ওরা আসে, বিশেষ করে বড় দলটা শীতকালে আসে, শীতে খেতে খেতে পেটটা যখন মোটা হয়ে যায়, যখন ফ্যাট কন্টেন্টটা বেশি হয়, তখন এই ফ্যাটটা তার ট্রিগারিং মেকানিজম হিসাবে কাজ করে, তাকে বলতে থাকে তুমি এখন উঠতে শুরু করো। এবং জুগুনরুহি বলে একটা জার্মান শব্দ আছে, সেটার মানে হলো তারা একটু কিছু দূর যাবে আবার উড়ে আসবে, এরকম একটা প্র্যাকটিস করতে থাকে কয়েকদিন ধরে। তারপর একদিন সে হঠাৎ করে উড়ে চলে যায়। তো ওই ওয়ার্ম আপ করতে করতে তারা একবার চলে যায়। তো ওই যে অনেক পাখি, যেমন আমি গত মাসে যখন আমি রাজশাহীতে গেলাম, তখন জোরালি বলে, কালোলের জোরালি বলে একটা পাখি দেখলাম, তারপরে লাল পা ঢেঙ্গা বলে কিছু পাখি দেখলাম। সেগুলো ওই শীতকালের সময় সাধারণত দেখা যায়, এই সময় সাধারণত দেখা যায় না। কিন্তু ওরা রয়ে গেছে এই জন্য যে ওদের পেটে ওই পরিমাণে, শরীরে সম্ভবত ওই পরিমাণ ফ্যাট ডিপোজিট হয়নি, যে জন্য ট্রিগারিং মেকানিজম কাজ করেনি। অথবা তারা প্রথম বছরের বাচ্চা, যেহেতু এই বছরে এসেছে, তারা এই বছরে খেয়ে মোটা তাজা হয়ে তারপরে পরের বছর যখন সঙ্গীরা তাদের মেদ জমতে হবে। কারণ এই যে দীর্ঘ পথ তারা পাড়ি দেবে, ওই জোরালির কথা যেটা বললাম, সেটা একটা রেকর্ড আছে নিউজিল্যান্ড থেকে একেবারে ইসে পর্যন্ত, ওই আলাস্কা পর্যন্ত তারা গিয়েছে একবারে। তার মানে কোথাও না থেমে। কাজে তার জন্য তো প্রচুর পরিমাণে তার শরীরে মেদ জমা থাকতে হবে, না হলে সে এই এনার্জিটা জ্বালানি পাবে না দীর্ঘ পথ যাওয়ার জন্য। আমাদের দেশের ক্ষুদ্রতম পাখি যেটা, সেটা আমাদের একটা আগে যে কাঁচা টাকা ছিল 10 গ্রামের চাইতে কম ওজন, 7 থেকে 8 গ্রাম ওজনের লিফ ওয়াবলার বলে কিছু পাখি আছে, সেই পাখিগুলো আসে। ওদের দেখলে কেউ বিশ্বাস করবে না। আমি গ্রামে অনেক সময় হয়েছে যে পাখিগুলো ধরা পড়েছে আমাদের জালে, বা গ্রামবাসীকে দেখেছি যে এইটা হিমালয় পর্বতমালা থেকে আসছে। তারা বুঝতে পেরেছে, তারা কেউ আমাকে বিশ্বাস করেনি যে এটা হিমালয় পর্বত থেকে এতটুকু টুনটুনির চেয়েও ছোট পাখি এটা আসতে পারে। কিন্তু আসলে তারা আসছে প্রতি বছর এবং চলে যাচ্ছে। যেমন এখন আপনি কোথাও গিয়ে খুঁজে একটি লিফ ওয়াবলার পাবেন। দোয়েল কি আমাদের এখানেই থাকে না? দোয়েল 12 মাস আমাদের এখানে থাকে। এটা আমরা সচরাচর যেসব পাখি দেখি, দোয়েল, টিয়া, শালিক, চড়ুই, তারপরে ফিঙ্গে,
বাবুই পাখি, মাছরাঙা, টুনটুনি, মাছরাঙা, প্রায় সব কয়টা প্রজাতি। এর মধ্যে একটা কিছু সময় আমাদের দেশে আছে, কিছু সময় আবার বাইরে চলে যায়। দুটো প্রজাতি এই কাজ করতে পারে। টিয়ার 3-4টা প্রজাতি আছে, তা সবাই ময়না, শালিক সবগুলো আমাদের দেশি। বউ কথা কও, বউ কথা কও, বউ কথা কও আবার দুটো প্রজাতি আছে যারা তাদেরকে বেনবো বা অন্য নামেও ডাকা হয়, কিন্তু তারা আবার বাইরে থেকে আসে, কিন্তু দেখতে প্রায় একই রকম। আমি একটা বিরতিতে যাব, এসে আলোচনা করতে চাই যে চিড়িয়াখানা ব্যবস্থাপনার সঙ্গে আপনি দীর্ঘদিন জড়িত দেশের বাইরে। আমাদের চিড়িয়াখানাগুলো নিশ্চয়ই আপনি গিয়েছেন, যান, আসলে পর উকি অন্তত দেন আপনি, বিশ্বের অন্যান্য চিড়িয়াখানা দেখেছেন। সেই জায়গা থেকে আমরা কোথায় আছি? ঢাকাতে চিড়িয়াখানা আছে, সরকারি চিড়িয়াখানা, রংপুরে, আর রাজশাহী, কুমিল্লাতে প্রাইভেটলি রান চিড়িয়াখানা। আমাদের এখানে সাফারি পার্ক হয়েছে। হ্যাঁ, দুলহাজরা সাফারি পার্ক আছে, আর গাজীপুরে সাফারি পার্ক হয়েছে। আসলে আন্তর্জাতিকভাবে যে যাদেরকে চিড়িয়াখানা বলা হয় আর যাদেরকে যেভাবে সাফারি পার্ক বলা হয়, তার একটিও বাংলাদেশে বা ভারতবর্ষেই নাই। ভারতবর্ষে নাই। এমনকি এশিয়াতেও যদি চিড়িয়াখানার কথা বলেন, তাহলে একমাত্র সিঙ্গাপুরের চিড়িয়াখানা, জুরং বার্ড পার্ক এবং সিঙ্গাপুর নাইট সাফারি, এই হলো দি বেস্ট। তো সেই তুলনায় বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ অথবা ভারতের যে কোনো জায়গায় যদি চিড়িয়াখানা ধরি, এগুলো সেই 1800-এর শেষের দিক থেকে শুরু করে 1900-এর বিগিনিংয়ে যে চিড়িয়াখানাগুলো পৃথিবীর বিভিন্ন দেশে ছিল, এবং 1950 পর্যন্ত যে চিড়িয়াখানা ইউরোপ এবং আমেরিকাতে তৈরি হয়েছে, আমাদের দেশের এইগুলো সেই স্তরেই আছে। এখন প্রাণীদেরকে এমনভাবে রাখা হয় যে তার যে ঘেরের যে পরিধিটা, সেখানে যে ফেন্সটা থাকবে বা জালিটা থাকবে, সেটা কিন্তু কেউ দেখতে পাবে না। যদি দেখতে পেল তাহলেই বোঝা গেল যে এটা একটা চিড়িয়াখানা। যতক্ষণ দেখা না যাচ্ছে এবং প্রকৃতির সাথে তার ব্যাকগ্রাউন্ডের সাথে সে যখন মার্জ হয়ে গেল, তখন বাঘের খাঁচাটাকে মনে হচ্ছে সে বনের মধ্যেই আছে। অথচ বাঘের খাঁচাটা বা বাঘের ঘের, তারপরে একটা পরিধির পরে কিছু বনের পরে আবার আছে আপনার হরিণ বা এই জাতীয় মানে তৃণভোজী যেসব প্রাণীরা প্রকৃতিতে, যেটা আসলে এক জায়গায় থাকে, কিন্তু মানুষ, দর্শক যখন এদেরকে দেখবে, সে দেখবে যে বাঘ এবং হরিণ একই জায়গায় আছে, কারণ তাদের মধ্যে যে ব্যারিয়ারটা আছে এটা আনসিন বা দেখা যাবে না। এবং সেখানে হয়তো বড় জোর ওই 1 মিটার উঁচু এবং 3টা ইলেকট্রিক্যাল লাইন টেনে দেওয়া হয়, খুব কম বিদ্যুতের ব্যাটারি পাওয়ার, যেটা একটু শক দিলে বাঘের গায়ে যদি শক লাগে, ও জীবনের ওই তারটার কাছে যাবে না। তার পিছনে কিন্তু আপনারা আবার সতর্ক করে দেওয়া, এবং ওই তারটাও বাইরে থেকে দেখা যাবে না, ওটা হলো বাঘের দিকে, দর্শক রয়ে গেছে দূরে। মানে কাজেই সে দেখছে যে হরিণের কেজ, তারপরে বাঘ ঘুরে বেড়াচ্ছে, অথচ একজন আরেকজনকে ধরতে পারছে না। মানে এই যে এটাকে মার্জিং করে দেওয়া ব্যাকগ্রাউন্ডের সাথে, ইমার্শন জু বলা হয় এখন, সেই চিন্তা ভাবনাটা আমাদের দেশে কাজ করে না। আমাদের দেশে এখনো চিন্তা হলো যে লোহার রড দিয়ে এবং সিমেন্ট দিয়ে একটা ঘর তৈরি করে, সুন্দর ঘর, যেটাকে প্রতিদিন পানি দিয়ে বা ডেটল দিয়ে পরিষ্কার করে রাখা যাবে, সেখানে থাকতে হবে। প্রকৃতির সাথে আমাদের এই চিড়িয়াখানার প্রাণীগুলোর বেশিরভাগেরই কোনো সম্পর্ক নাই, যে কারণে বাঘেরও যখন তাদের বয়স হয়, বা হাতির বা অন্য কোনো যে কোনো প্রাণীর, আমাদের যেরকম 50-এর পরে হাঁটুতে ব্যথা হয়, ওদের কিন্তু তাই হয়। এবং যেহেতু বন্দি দশায় থাকে, তাদের এক্সারসাইজ কম হয়, ব্যায়াম করার সুযোগ হয় না, আর প্রচুর পরিমাণে খাবার বেশি খায় তারা পরিমাণে, সেই জন্য তাদের অসুখ বেশি হয়। তো আমাদের চিড়িয়াখানার আমূল পরিবর্তন দরকার, এবং বাংলাদেশ সরকারের উচিত বিদেশ থেকে, বিশেষ করে সিঙ্গাপুরের যারা এক্সপার্টস আছেন চিড়িয়াখানা তৈরির ক্ষেত্রে, তাদের সমকক্ষ একমাত্র পশ্চিমা বিশ্বে আছে, আমেরিকার ওয়েস্ট কোস্টে আছে প্রচুর পরিমাণে চিড়িয়াখানা যারা তৈরি করেন, অনেকগুলো কোম্পানি। যেহেতু দুবাই বিশাল সাফারি হচ্ছে, তার সুবাদে গত 1991 সাল থেকে আমি প্রায় ওই এক্সপার্টস রিক্রুটের সাথে জড়িত ছিলাম, বা আর্কিটেক্টস হায়ারের সাথে জড়িত ছিলাম, কিন্তু আমার কিছুটা আইডিয়া আছে কোথায় এদেরকে পাওয়া যায়। তো সবচেয়ে সহজ এবং কম দামে সবচেয়ে ভালো এক্সপার্ট পাওয়া যাবে সিঙ্গাপুর থেকে। আমি পত্রপত্রিকায় এই কথা বলেছি, এখনো বলবো, সরকার যদি সত্যিকার হতে চায় যে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা এবং অন্য যে কটা চিড়িয়াখানা আছে সবগুলোকে আন্তর্জাতিক আধুনিক মানে, একটাকে ধরে সব মানে অনেকগুলো করতে হবে তা তো না, একটাকে করলেই যথেষ্ট, এবং তার অফশুট হিসেবে বাকিগুলোকে তো করা যাবেই। ফার্স্ট ফেজ হিসেবে যদি ঢাকার জাতীয় চিড়িয়াখানাটাকে ধরা হয়, এবং যে জায়গা আছে অদ্ভুত সুন্দর। প্রথম কথা হলো, দুবাই সাফারির জন্য আমরা হয়তো ধরেন $500 মিলিয়ন খরচ করেছি ল্যান্ডস্কেপিং এর জন্য, আর ঢাকা চিড়িয়াখানা ল্যান্ডস্কেপ করা আছে, তৈরি জিনিস। শুধু আপনি কোন ঘেরটা কিভাবে দিবেন, কতটুকু সাজালে বাঘ লাফ দিয়ে বেরিয়ে যেতে পারবে না, বা ভালুক ওই গাছপালা বেয়ে বাইরে যেতে পারবে না, সেটুকুর জন্য আপনার একজন অ্যাডভাইজার বা একজন এক্সপার্ট দরকার, সে বলে দেবে। এগুলো বেশি টাকা খরচ করতে হয় না আমাদের দেশে, বিদেশে করতে হয়। যেখানে যেমন দুবাই
সাফারির জন্য আমরা প্রায় 1508 মিটার উঁচু গাছ বিদেশ থেকে নিয়ে পরিবেশটা আসছি। তৈরি করতে হচ্ছে, এখানে তো তৈরি আছে, বনভূমি তৈরি করতে হচ্ছে, মানে ওখানে মরুদ্যান আমরা তৈরি করছি হ্যাঁ, রীতিমতো। মরুদ্যান, আর আপনার মিরপুরে বন তৈরি আছে, আপনাকে অনেক গাছপালা কেটে বরং সুন্দর করতে হবে। আর মজার ব্যাপার হলো আরব দেশে আমরা কোথাও কোনো গাছ কিন্তু কাটি না। আমরা তো গাছ কেটে ফেলছে সব। না, আমাদের ওখানে কাটার কোনো বালাই নাই, কেউ কাটবে না, গাছ কাটা সম্পূর্ণভাবে নিষেধ। সরকারকে বলে সে গাছটাকে তুলে নিয়ে আমাদের কি প্রযুক্তি আছে আমি গাছটাকে? কিচ্ছু না এটা। আমি তো নিজে দুবাই চিড়িয়াখানাতে আমার ম্যান পাওয়ার হাতে তুলে নিজে লোকজনদেরকে নিয়ে, যেহেতু আমার তো গাছ কাটার বিক্রি করার কোনো চিন্তা ভাবনা নাই, ওই দেশে এই চিন্তাটাই নাই যে গাছ কেটে পয়সা রোজগার করতে হবে বা আমার বাড়ির আমি এখানে একটা উন্নয়ন কাজ করবো, আমি গাছটাকে নিয়ে আরেকটা জায়গায় রেখে দিচ্ছি। হ্যাঁ, যেমন সরকার বলেই দিচ্ছে গাছটিকেও থাকবে, গাছ বেঁচে থাকবে। ওই তো বললাম তো, আমাদের যেহেতু আমরা সরকার আমাদের বিভাগে এই কাজটা করে, দুবাই মিউনিসিপ্যালিটির পাবলিক পার্কস ডিপার্টমেন্ট এই কাজটা করে, এবং আমরা সাফারি এর আন্ডারে এখন পর্যন্ত সাফারি একটা আমাদের প্রযুক্তি জানি স্যার, তারপর এটা করছি না কেন? এটা বোধহয় জাতিগতভাবে আমাদের কিছু কিছু সমস্যা রয়ে গেছে, যে আমরা অনেক কিছু সহজ যেটা সেটাকে হয়তো গ্রহণ করা আমাদের জন্য কষ্ট হয়, অনেক কঠিনের দিকে আমরা যেতে চাই বা অনেক বাঁকাটেরা পথ দিয়ে এগিয়ে যেতে আমরা পছন্দ করি। এটা যদি মনে করেন যে সরকার বলে যে না, ঢাকা চিড়িয়াখানা এবং মিরপুর বটানিক্যাল গার্ডেনের কোনো গাছ কাটানো যাবে না, হ্যাঁ, গাছ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যাবে, তাহলেই দেখবেন অনেক ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমাদের আলোচনা আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আবার আপনার সঙ্গে বসার ইচ্ছে থাকলো, আপনি আবার বাংলাদেশে আসলে, দুবাই থেকে যখন আবার আসবেন, আপনি তো নিয়মিতভাবে আসেন প্রায়, তখন আবার একটু বসবো না। তার আগ পর্যন্ত অন্তত এই কথাটা তো মানে সবার কাছে পৌঁছানোর দরকার যে গাছ কাটা যাবে না, গাছের স্থানান্তর। হ্যাঁ, গাছ স্থানান্তর করার মনে হয় প্রচলন আমাদের দেশে হওয়া দরকার, এবং এটাই প্রকৃষ্ট সময়। থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক যারা আছেন আজকে সময় সংলাপের এই আলোচনার সঙ্গে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।